আজকে করাবো ৯ নম্বর স্কুল হুগলি কলেজিয়েট স্কুল। একের বলেছে এক কথায় প্রকাশ করো আলতোমধুর মৃদুমন্দ, ২ ওপরের অংশ আগা, ৩ গোলা বারুদ এইসব অস্ত্রশস্ত্র রাখা থাকে যেখানে সেটা হচ্ছে অস্ত্রাগার, ৪ ভাঁড়ার ঘর ভাণ্ডার, ৫ নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা চড়াই, পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন সেটা হচ্ছে যজমান। এগুলো তোমাদের বইয়ে দেখবে অনুশীলনীর হাতে কলমের সঙ্গে যে শব্দার্থগুলো দেওয়া থাকে সেখানে সব উত্তরগুলো বইয়ের মধ্যে আছে। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো, এখানে আমি পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই যে ভাণ্ডার, ভাড়ার ঘর, তারপরে গোলা বারুদ হিসেবে রাখা হয় যেখানে সেটা হচ্ছে অস্ত্রাগার। আরও আছে একটা, দেখো এই দেখো এইখানেও আছে অনুশীলনীতে যজমান, এখানে আছে যিনি যজ্ঞ করেন, যজ্ঞ করার। আর একটা আছে কি পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন, এটাকে বলা আছে কি যজমান। ঠিক আছে, এইবার আসছি পরেরটা। দুয়েরগুলো বলেছে নিচের বাক্যগুলি কে কার উদ্দেশ্যে বলেছে, মানে কে কাকে বলেছে এটা। তো প্রথমে আছে কেন করবে না আমাদের নিমন্ত্রণ, আমরা এর পরে যাব। এটা বলেছিল গোপাল কুরোরামকে। তোমার জন্য তাল এনেছি পিসিমা, এটা গোপাল জটি পিসিমাকে বলেছিল। কাঁচ ফাঁচ আর চাই না, এটা ফণী মনসা বলেছিল বনের পরীকে। না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও, এটা কুমির বলেছিল শিয়ালকে। নিচে যেগুলো আছে এলেবেলে শব্দ সাজাতে হবে। একটা হচ্ছে ডাকাতে দল, ২ অভিমানী, ৩ পুলিশ ঘাঁটি, ৪ কান্না ভরা, ৫ শক্তিশালী, ৬ অন্যরকম। ৪ বলেছে বাক্য রচনা করো। দেশ, পতাকা, দুঃখ, রমণস্য, এগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। বাক্য রচনা। দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। পতাকা, স্বাধীনতা দিবসের দিন সবাই পতাকা উত্তোলন করে। দুঃখ, অল্প দুঃখ পেলেই মেয়েরা কেঁদে ফেলে। অন্যমনস্ক, পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া উচিত নয়। এবার বিপরীত শব্দ। অন্ধকার আলো, সলজ্জ নির্লজ্জ, আশ্চর্য অনাশ্চর্য, বার্ধক্য যৌবন। এর প্রশ্ন উত্তর। মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে? মেঘলা দিনে সূর্য প্রায় দেখাই যায় না, আকাশ কালো মেঘে ঢেকে থাকে। বৃষ্টি পড়ার আগে চারপাশের প্রকৃতিতে এক নিস্তব্ধতা নেমে আসে। মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি দেখা যায়। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে। চারদিকের পরিবেশ ঝাপসা হয়ে আসে। বৃষ্টি পড়ার ঝুপঝাপ শব্দ, গাছের পাতা থেকে জল পড়ার টুপটাপ শব্দ পাওয়া যায়। এই সব কিছু মিলিয়ে মেঘলা দিনে আকাশ ও আমার চারপাশের প্রকৃতি এক মনোরম রূপ ধারণ করে। দুয়েরটা, ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? লেখক বিরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে বনের পরীর বরে ফণিমনসার গা ভরে পালং এর মতো কচি নরম সবুজ পাতা হয়েছিল, তাই ছোট্ট ফণিমনসার গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখ গাছের
গোড়া শিয়ালকে দেবে আর আগা নিজে নিয়ে লাভবান হবে। এটা আখ হবে, আখ গাছের গোড়া। ছয়ের চারের প্রশ্ন, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এদেশে রাজত্ব করতে এসে ইংরেজ স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলেই ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। ইস্তারার গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলেদের নিয়ে তাদের দেশের কথা বলে, খেলাধুলা, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুললেন। তারা ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিল। আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছিল। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তারা পুড়িয়ে দিয়েছিল ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক। সেখানে বিপ্লবীরা উড়িয়েছিল স্বাধীন ভারতের পতাকা। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে? ক্ষুদিরাম ভট্টাচার্য গরিব গৃহস্থ, কষ্ট করে সংসার চলে। ভরা বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল তাও ফুরিয়ে যাওয়ায় দুদিন ধরে অনাহারে তাদের দিন কাটছে। ৭-এর ১, তুমি যখন একলা থাকো তখন তোমার মনের ভাব কেমন থাকে লেখো। আমি যখন একলা থাকি তখন মন একেবারেই ভালো থাকে না। ঘরে মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি কেউই থাকে না। সে সময় খুব নিঃসঙ্গ মনে হয় নিজেকে। যখন ভাই বোন ঘরে থাকে তখন তাদের সাথে ঝগড়া করি, অথচ যখন তারা থাকে না তখন তাদের জন্য মন খারাপ হয়। তখন ভাবি কখন ঘরের লোকগুলো আবার ঘরে ফিরে আসবে। এইভাবে আমি ঘরে একলা থাকলে আমার মন খুব খারাপ হয়। ৭-এর ২, গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধঘড়ির বন্ধু হয়ে উঠল? শৈলেন ঘোষের আকাশের দুই বন্ধু গল্পে দেখি পেটকাটা আর চাঁদিয়াল ঘুড়ি দুটি আকাশে উঠতে উঠতে তাদের বন্ধুত্ব হয়ে যায়। তাদের ইচ্ছা হয় মানুষের গোলামি ত্যাগ করে যদি তারা শুধু এরকমই আকাশের বুকে উড়ে বেড়াতে পারত তাহলে কত ভালো হতো। শেষ পর্যন্ত মানুষের লড়িয়ে দেওয়া প্যাঁচের বিরুদ্ধে একজোট হয়ে প্রাণপণ লড়াই করে তারা জয়ী হয়েছে। একসঙ্গে সুতো ছিঁড়ে দুজনেই উড়ে গেছে নীল বিস্তীর্ণ আকাশের বুকে। এখন আকাশে তাদের সহায়, আকাশে তাদের বন্ধু। ৮, সমার্থক শব্দ: নদী, প্রবাহিনী, আকাশ, অম্বর, সাগর, সমুদ্র, গাছ, বৃক্ষ। ৯, লিঙ্গ পরিবর্তন করো। বেনে, বেনে বউ, সাপ, সাপিনী, চঞ্চল, শান্ত, কঠিন, নরম। ৮-এর সমার্থক শব্দ বলেছিল দুটো করে, তা আমি আরেকটা করে এখানে লিখে দিয়েছি, এটা তোমরা একটু খাতায় টুকে নেবে। 11, হঠাৎ ঠিক হওয়া ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। প্রথমে নিজের ঠিকানা এবং তারিখটা বসিয়ে নেবে। প্রিয় বন্ধু নরেন, পুজোর পরে প্রথম তোমাকে চিঠি লিখছি। তুমি জানতে চেয়েছিলে আমার পুজোর ছুটি কেমন কেটেছে। এক কথায় বলতে গেলে পুজোর ছুটি ভালোই কেটেছে।
যার জন্য তোমাকে চিঠি লেখা। জানো, বাবা হঠাৎ বললেন যে আমরা পুজোর ছুটিতে দার্জিলিং যাচ্ছি। আমি তো জানতামই না যে বাবা এমন কিছু প্ল্যান করে রেখেছেন। যাই হোক, আমরা দশমীর পরের দিন দার্জিলিং বেড়াতে গেলাম। এটা ছিল আমার প্রথম দার্জিলিং ভ্রমণ। খুব সুন্দর জায়গা। টয় ট্রেনে চেপে আমার খুব ভালো লেগেছিল। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি মেঘ স্পর্শ করতে পারছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা। তোমার সঙ্গে দেখা হলে তোমাকে বিস্তারিতভাবে সব বলবো। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। আজ এখানে শেষ করছি। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। মিতি, তোমার প্রিয় বন্ধু শিবম মাহাতো। বন্ধুর নাম নয়ন হালদার। প্রযত্নে, মানে ইংলিশে লেখা হয় কেয়ার অফ। বন্ধুর বাবার নাম বরুণ হালদার এবং ঠিকানাটা লিখেছি, তোমরা যে কোনো একটা ঠিকানা লিখে দেবে। বিদ্যালয়ের গ্রন্থাগার সম্বন্ধে ৮০ শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। আমাদের বিদ্যালয়ে একটা বড় এবং পুরনো গ্রন্থাগার আছে। স্কুলের প্রতিষ্ঠার বছরে অর্থাৎ 1945 সালে গ্রন্থাগারটি গড়ে ওঠে। আমরা এখানে বসে পড়াশোনা করার সুযোগ যেমন পাই, তেমনই আবার কার্ড জমা রেখে বাড়িতেও পড়ার জন্য বই নিতে পারি। বহু পুরনো ও নতুন বই রয়েছে আমাদের গ্রন্থাগারে। রয়েছে ছোটদের জন্য নানান পত্রপত্রিকা। গ্রন্থাগারের ক্যাটালগ দেখতে এখন আর আমাদের কোনো অসুবিধা হয় না। গ্রন্থাগারিক স্যারও আমাদের বই খুঁজে নিতে সাহায্য করেন। বই যত্ন সহকারে ব্যবহার করে আমরা নির্দিষ্ট জায়গায় রাখি। বাড়িতে নিয়ে যাওয়া বই ফেরত দিই সময় মতো। এমন বইয়ের সংগ্রহ আমি আর কোথাও দেখিনি। আমাদের গ্রন্থাগারের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি রয়েছে, লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথে চৌমাথার উপরে দাঁড়িয়ে আছি। কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যেদিকে ইচ্ছা ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে। আমাদের পাতাবাহার বইয়ের শেষে বই পড়ার ডায়েরি অংশে আমার পড়া সব বই নিয়ে সংক্ষেপে লিখে রাখি। এখানে অথবা দিয়ে দিয়েছে যে একটা আমাদের প্রকৃতি বর্তমানে বড় বিপন্ন। মানুষের কার্যকলাপ প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তার প্রতিকার অবিলম্বে প্রয়োজন। এ বিষয়ে 125টা শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করতে হবে। আমাদের প্রকৃতি বড়ই বিপন্ন। মানুষের কার্যকলাপ প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর প্রতিকার আমাদের করতে হবে, তা না হলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। আমাদের বাস্তুতন্ত্র হলো জীবন্ত প্রাণী এবং বায়ু, জল, মাটি এবং খনিজ পদার্থের মতো অজীব উপাদানগুলির সম্প্রদায়। পরিবেশের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল, গাছপালা, জমি, মাটি, প্রাকৃতিক ঘটনা, বায়ু, জল, জলবায়ু এবং সমস্ত প্রাকৃতিক সম্পদ ইত্যাদি। পরিবেশের ক্ষতিকারক দূষকগুলি পরিবেশকে দূষিত করে এবং জৈব এবং অ্যাবায়োটিক কারণগুলির ওপরে বেশ কিছু ক্ষতিকারক প্রভাব ফেলে। পরিবেশ দূষণের প্রধান প্রকারের মধ্যে রয়েছে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ ইত্যাদি। পরিবেশ দূষণ সরাসরি মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে, কারণ আমরা এই পরিবেশ থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাওয়া, পান এবং বসবাস করি। এছাড়াও বন্যা, খরা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ মানুষের অস্বাভাবিক কার্যকলাপের ফলে ঘটে থাকে। সুতরাং মানুষের এমন কার্যকলাপগুলিকে সীমাবদ্ধ করতে হবে যা আমাদের পরিবেশকে দূষণ করে এবং ক্ষতি করে। আমাদের বনকে রক্ষা করা এবং উন্নত পরিবেশের জন্য আরও বেশি করে গাছ লাগানো গুরুত্বপূর্ণ, কারণ বন হলো পরিবেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। এইভাবে মানুষের সঠিক কার্যকলাপ আবার প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এখানে শেষ হলো আজকেরটা। পরের ভিডিও আমি 10 নম্বর স্কুলটা করে দেবো।